আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাকে কি শুনতে পাচ্ছ? প্লিজ পাসিং ইউর remarks in the comment box. তো আজকের ক্লাসে আমি সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 সাবজেক্ট কোড 65921 টপিকস ডিটারমিনেন্ট চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এটি আমার দ্বিতীয় লেকচার। তো আমাদের এই বিষয়ের যে লার্নিং আউটকামস গুলা সেটি হচ্ছে যে আমরা এক্সপান্ডে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা শিখেছি। তারপর আমরা ডিফাইন মাইনর এন্ড কোফ্যাক্টর নিয়ে গত ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। আমরা আজকের ক্লাসে এই যে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব এবং ডিটারমিনেন্টের বিভিন্ন সমস্যার সমাধান করব, গাণিতিক সমস্যার, এবং ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে কিভাবে লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমরা অলরেডি জেনেছি গত ক্লাসে যে ডিটারমিনেন্ট কাকে বলে, তারপরে ডিটারমিনেন্ট এটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তার, সেরাস রুল কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেগুলোর এক্সাম্পল দেখিয়েছিলাম। তারপরে মাইনর বা অনুরাশি কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কোফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি এবং মাইনর কোফ্যাক্টর কিভাবে বের করতে হয় এবং এদের মধ্যে কি সম্পর্ক পার্থক্য সেটাও আমরা দেখেছি। তো আজকের ক্লাসে আমরা প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট বা ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য নিয়ে আমরা, বা এই প্রপার্টিজ বলতে বৈশিষ্ট্য বলতে পারি, গুণাবলী বলতে পারি, ধর্মাবলী বলতে পারি, হ্যাঁ, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথমেই দেখো 1 নাম্বার প্রপার্টিজ। অনেক প্রপার্টিজ আছে, আমি তোমাদের জন্য যেটুকু প্রয়োজন সামারাইজ করে আমি 7টা প্রপার্টি এখানে ডেসক্রাইব করব, বর্ণনা করব ডিটেইলস। তো দেখো প্রথমটাই আছে যে কোন নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে পাশাপাশি, তাহলে আমাদের দেখো আমরা জানি নির্ণায়কে কি থাকে, সারি থাকে এবং কলাম থাকে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম সারি, এটি দ্বিতীয় সারি, এটি তৃতীয় সারি। তাহলে আমরা জানি যে সারি মানে হচ্ছে রো, এবং এটাকে আমরা নরমালি রোকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করি, আর কলামকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে প্রথম সারিকে বোঝানোর জন্য আমরা যে চিহ্ন সেটা হচ্ছে আমরা R1 ব্যবহার করি, দ্বিতীয় সারি বোঝানোর জন্য আমরা R2, তৃতীয়টা R3, আর প্রথম কলাম বা ফার্স্ট কলাম একইভাবে C1, C2, C3 কলামগুলা। এখন পাশাপাশি বলতে যে 1 আর 2, 2 আর 3, তো এরকম পাশাপাশি যদি যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামকে যদি আমাদের পরিবর্তন করতে হয় আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে নির্ণায়কের মান, অর্থাৎ এই নির্ণায়কটাকে বিস্তার করলে যে ভ্যালু বা রেজাল্ট পাবো, আমরা যদি এখানে এই মাইনাস সাইনটাকে ইগনোর করি বা অগ্রাহ্য করি, তাহলে এইটাকে বিস্তার করলে যে রেজাল্ট পাবো তার সাংখ্যিক ভ্যালুটা একই আসবে। মনে করো যে এটাকে এই নির্ণায়কটাকে বিস্তার করলে আমরা যদি এটাকে যদি বিস্তার করলে আমরা রেজাল্ট পাই মনে করো ডি, তাহলে এটার রেজাল্টও ডি পাবো। কিন্তু এটার যদি চিহ্নটা প্লাস হয়, হ্যাঁ, এটার চিহ্নটা প্লাস হয় তাহলে এটার চিহ্নটা হবে মাইনাস, চিহ্নের পরিবর্তন হবে। আর এটার চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে এটার চিহ্ন হবে প্লাস। এই হচ্ছে কথা আর কি। তাহলে এখানে আমরা দেখো, আমরা এখানে এই নির্ণায়কে আমরা কি করেছি যে আমাদের এখানে ছিল হচ্ছে এটা দুইটা সারি, অর্থাৎ তৃতীয় সারিকে আমরা দ্বিতীয় সারির জায়গায় এবং দ্বিতীয় সারিকে তৃতীয় সারির জায়গায় স্থানান্তর করেছি। অর্থাৎ এই সারিটাকে আমরা
নিচে আর নিচের সারিটাকে উপরে তুলে দিয়ে আমরা এই নির্ণায়কটা ফর্ম করেছি। তো সো এতে এটার শুধু এটা যদি প্লাস চিহ্ন যেহেতু, তাহলে এটা হবে মাইনাস চিহ্ন। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টিস গুলা সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তোমরা কিন্তু ম্যাথমেটিক্যাল যে প্রবলেমস গুলা তোমরা ফেস করবা বা তোমাদের এক্সামে যে প্রবলেমস গুলা আসবে সেগুলা কিন্তু তোমরা নিজেরা বুঝে বুঝে সমস্যার সমাধান করতে পারবে না। এই কারণে প্রপার্টিস গুলা নিয়ে অনেক কথা হবে, কথাগুলো অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবে আশা করি। তো আমাদের পরবর্তী প্রপার্টিস দেখো, কোন নির্ণায়কের সারিগুলোকে কলামে, হ্যাঁ, সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই যে নির্ণায়ক, এখানে দেখো আমাদের যে সারি, এটা হচ্ছে ফার্স্ট রো বা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। আমরা সারিগুলোকে কি করেছি, কলামে স্থানান্তর করেছি। অর্থাৎ প্রথম সারি দিয়ে প্রথম কলাম, এটা খেয়াল রাখতে হবে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম। তাহলে এভাবে যদি সমস্ত সারিগুলোকে আমরা কলামে স্থানান্তর করি, অথবা এটাকে অন্যভাবেও যে কলামগুলোকে সারিতে স্থানান্তর করি, তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই নির্ণায়কের ভ্যালু যদি D1 হয়, এইটার ভ্যালু যদি আমরা D2 বলি, তাহলে এখান থেকে আমরা D1 সমান D2 পাবো। অর্থাৎ এই দুইটা সমান হয়ে যাবে, একই হয়ে যাবে। এই তো নেক্সট প্রপার্টি, কোন নির্ণায়কের যে কোনো দুটি সারির বা কলামের উপাদানগুলো একই হলে নির্ণায়কের মান শূন্য হবে। যে কোনো দুটি সারি এবং কলাম যদি অভিন্ন হয়, অর্থাৎ এটা যদি একই রকমের হয়, তাহলে সেই নির্ণায়কের মান হবে শূন্য। যেমন এখানে দেখো, এটা একটা নির্ণায়ক। এখানে আমাদের যেই ফার্স্ট কলাম A1 A2 A3, A1 A2 A3 এবং থার্ড কলাম A1 A2 A3। তার মানে হচ্ছে যে আমাদের যে এখানে ফার্স্ট কলামটা আছে আর হচ্ছে এই যে থার্ড কলাম, এই উপাদানগুলা সেম। হ্যাঁ, A1 A1 A2 করেসপন্ডিং A2। এটা কিন্তু যদি এই A1 A2 A3 এই অর্ডারটাও তোমার দেখতে হবে আর কি, যে এটা সেম হবে, অর্থাৎ একই রকমের কলাম হবে। এই তাহলে সেই নির্ণায়কের মান। অথবা এখানে দেখো, এখানে কি হয়েছে যে আমাদের এই যে ফার্স্ট সারি এবং থার্ড সারি দেখো, A1 B1 C1 A1 B1 C1 একদম হুবহু সেম টু সেম। যদি এরকম হয়, তাহলে এই নির্ণায়কের মান হবে শূন্য। তাহলে যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম, এটা যে 1 আর 3 হতে হবে তা না, 2 3 হতে পারে, 1 3 হতে পারে। হ্যাঁ, এরকম যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, উপাদানগুলা সেম হওয়া লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবে যে মনে করো যে এটা একটা নির্ণায়ক, যে 1 2 3 2 -1 2 আর হচ্ছে 3 2 1। এখানে তোমরা দেখো, এখানেও 1 2 3 আছে, এখানেও 1 2 3 আছে, 1 2 3 আছে এখানেও। কিন্তু এই সারি আর এই সারি কিন্তু সেম না। উপাদানগুলা এটা বুঝাইতে চাই নাই, এখানে বুঝাতে চাইছে যে একদম সারিটা, অর্থাৎ এটাও ঠিক 1 2 3 হতে হবে। যদি এরকম হয়, একদম সেম টু সেম হয়, তাহলে সেই নির্ণায়কের মানটা হবে শূন্য। ঠিক আছে, বি কেয়ারফুল। তো আমাদের 4 নাম্বার প্রপার্টিজ, এটা আসলে 3 নাম্বার যে প্রপার্টিজটা আমরা মাত্র লার্ন করলাম, সেটা আর এটা সেম, যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারির বা কলামের উপাদানগুলো পরস্পর সমানুপাতিক। তা আমরা সমানুপাতিক জানি কি, যে একটা আরেকটা যদি গুণিতক হয়, এরকম সমানুপাতিক। অর্থাৎ এই যে দেখো এখানে এই সারিটা দেখো, ফার্স্ট যেই কলাম আছে, সরি ফার্স্ট কলাম, যে এই কলাম আর এই কলামের উপাদানগুলা একটা হচ্ছে আরেকটা সমানুপাতিক। অর্থাৎ A1 ইকুয়াল টু KA1, A2 ইকুয়াল টু KA2, A3 ইকুয়াল টু KA3। যদি এরকম হয়, অথবা এটা যদি মনে করো যে সারিতেও হয়, যে A1 B1 C1, KA1 KB2 B1 KC1। অর্থাৎ
যে কোনো দুটি সারি অথবা কলামের উপাদানগুলো পরস্পর যদি সমানুপাতিক হয়। সমানুপাতিক মানে যে একটা আরেকটার যদি গুণিতক ইনটু সামথিং হয়, যেমন a ইকুয়াল টু যদি k ইনটু b, তাহলে আমরা বলতে পারি যে a প্রপোর্শন b, হ্যাঁ, সমানুপাতিক b। তাহলে এরকম একটা যদি আরেকটা সমানুপাতিক হয়, তাহলে আমরা সেই নির্ণায়কের মানও শূন্য বসাতে পারি। তাহলে আমরা নেক্সট প্রপার্টিতে যাই। দেখো এখানে কি আছে, যে কোনো নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি উপাদানকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা উপাদানকে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে, নির্দিষ্ট সংখ্যা, যেমন এখানে নির্দিষ্ট সংখ্যাটি হচ্ছে কে, কে দিয়ে আমরা প্রথম কলামের প্রত্যেকটি উপাদানকে গুণ করেছি, যদি সেটা হয় তাহলে এইটাকে আমরা এরকম লিখতে পারি যে কে, অর্থাৎ এই নির্ণায়কটা কে কে আমরা যদি এখান থেকে এই নির্ণায়কটাকে আমরা কে দিয়ে গুণ করলে এটা আর এটার ভ্যালু সেম হয়। তাহলে এটা থেকে আমরা অনেকটা এরকম এক্সপ্লেন করতে পারি যে আমরা এই নির্ণায়কের যে এই ফার্স্ট যেই কলামটা আছে, এই কলাম থেকে মানে যে কোনো একটা কলাম বরাবর যদি সেম উপাদান হয়, সেই উপাদানটাকে আমরা কমন নিতে পারি। মানে এই কমন নেওয়ার বিষয়টা এটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর, মানে আমরা এলোমেলো করতে পারবো না, ঠিক আছে। যে কমনটা হবে যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর। যেমন একটা নির্ণায়ক যদি এরকম হয় যে এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, মনে করো যে এইরকম একটা নির্ণায়ক হয়, তাহলে দেখো এখানে এই যে আমাদের কলাম, এই কলাম এখানে এ স্কোয়ার এ কিউব থেকে তুমি এ কমন নিতে পারো। এটা এরকম যে এই কলাম থেকে এ, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি, এরকম কমন নেওয়া যায়। তাহলে এটা যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর হবে আর কি। তাহলে এই সেন্সটা একটু তোমরা ডেভেলপ করো, নিজের মধ্যে রাখো। ওকে, নেক্সট প্রপার্টিজ। নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি উপাদানকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করে অপর একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলোর সাথে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। দেখো এখানে আমরা কি করেছি, যে আমাদের দ্বিতীয় কলামের যেই উপাদানগুলো আছে, সেই কলামের উপাদানগুলোকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা কে দিয়ে গুণ করেছি, গুণ করে আমরা প্রথম সারির সাথে এই কে গুণিতক, প্রথম কলামের সাথে কে গুণিতক দ্বিতীয় কলামের উপাদানগুলোকে যোগ করেছি। তাহলে এই কথাটাই দেখ, এখানে খেয়াল করো, নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি উপাদানকে মানে প্রতিটি উপাদানকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যদি গুণ করে অপর একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলো, অর্থাৎ এখানে যোগ করার ক্ষেত্রে এটার সাথে এটা অনুরূপ, যাদের পজিশনটা সেম সেম আছে, তাহলে যোগ করি বা বিয়োগ করি, তাহলে এই নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। আমরা যে নির্ণায়ক পড়ার সময় আমরা বলছিলাম যে একটা ডেফিনেশনে যে লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে সেই যে এটা আর এটা সেম ভ্যালু রিপ্রেজেন্ট করবে। এবং এটাকে আমরা প্রতীক দিয়ে কিভাবে লিখবো, দেখো এই নির্ণায়কটা থেকে আমরা যখন এই নির্ণায়কটা পেয়েছি, এটাকে আমরা কতগুলো এখানে চিহ্ন ব্যবহার করতে হবে যে কিভাবে আমরা এটাকে বলবো। তাহলে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের পুরাতন বা আদি, হ্যাঁ, যে অরিজিনাল, যেটা অরিজিনাল বা মূল যে নির্ণায়ক সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে একটা নতুন নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কটা আমরা এই নির্ণায়কটা পেয়েছি এই নির্ণায়ক থেকে, ঠিক আছে। তাহলে এই যে এখানে এই কলাম এবং এই কলাম, এই দুইটার মধ্যে এটা হচ্ছে মূল কলাম বা আদি কলাম বা পুরাতন কলাম, এটাকে বোঝানোর জন্য আমরা C1 চিহ্ন ব্যবহার করব। C1 মানে কলাম 1। এখন এটা এই নতুনটাকে বোঝানোর জন্য আমরা এটার মাথায় একটা প্রাইম চিহ্ন ব্যবহার করব, C1 ড্যাশ বা প্রাইম চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ নিউ কলাম বা নিউ রোকে রিপ্রেজেন্ট করার জন্য বা বোঝানোর জন্য আমরা এই ড্যাশ চিহ্ন ব্যবহার করব। আর আগেরটা বা পুরাতনটা, এইটার যে কোনো সারি কলামকে বোঝানোর জন্য আমরা সেই ক্ষেত্রে C1 যদি পরিবর্তন না হয় তাহলে সেটা ব্যবহার করব।
এখন এই নির্ণায়ক থেকে এই নির্ণায়কটা কিভাবে আমরা ডিরাইভ করেছি, যে এই নির্ণায়কের ফার্স্ট যেই কলাম C1 কলামের সাথে আমরা k টাইমস C2 কলাম যোগ করেছি, অর্থাৎ সেকেন্ড কলামকে k দিয়ে গুণ করে প্রথম কলামের সাথে যোগ। তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যখন সাইড নোট দিব যে আমরা কি কাজ করেছি, হ্যাঁ সেটা হচ্ছে এইটা যে C1 ড্যাশ আমরা একটা কলাম পেয়েছি, কি কলাম, একটা নতুন কলাম পেয়েছি, সেই কলামটা কিভাবে পেয়েছি সেটাকে আমরা এক্সপ্লেন করলাম। ঠিক যদি আমরা এই কাজটা সারিতে করতাম সেই ক্ষেত্রে শুধু সি এর জায়গায় আর হতো আর কি। তাহলে এই বিষয়গুলো একটু তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার রুলস। নাম্বার 7, যদি একটা নির্ণায়ক এইরকম হয়, হ্যাঁ দেখো এখানে যে ফার্স্ট যেই ফার্স্ট কলামের উপাদানগুলা কি করছি, দুইটা পদ নিয়ে গঠিত হয়েছে, একটা a1 b1, a1 প্লাস b1, a2 প্লাস b2, a3 প্লাস b3। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এটাকে তুমি এরকম দুইটা আলাদা নির্ণায়কের যোগফল আকারে লিখতে পারবে, অর্থাৎ এটাকে এরকম ভেঙে দিয়েও লিখতে পারবে। এতে নির্ণায়কটা মানে সমষ্টি রূপে প্রকাশ করলাম, এটা এখান থেকে যেই ভ্যালু পাবো আর এই দুইটা যোগ করলে ঠিক একই ভ্যালু পাবো। অর্থাৎ আমি যদি এটাকে যদি এটার ভ্যালুকে যদি d1 বলি আর এটার ভ্যালুকে যদি d2 বলি আর এটাকে যদি d বলি, তাহলে আমরা একটা ইকুয়েশন যে d ইকুয়াল টু হচ্ছে d1 প্লাস d2 এভাবে আমরা লিখতে পারবো। তাহলে এখানে যে এটা যে কোনো কলামের ক্ষেত্রে অথবা যে কোনো সারির ক্ষেত্রে এটা সত্য। তাহলে মোটামুটি এই 7টা প্রপার্টিজ যদি তোমরা ভালোভাবে খেয়াল করো বা মনে রাখো তাহলেই তোমরা এই নির্ণায়কের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবা। তাহলে আমি আজকে তোমাদেরকে দুইটা প্রবলেম সলভ করা দেখাবো এবং পরবর্তীতে আমরা ক্রেমার্স রুল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো একটা প্রবলেম, যে প্রবলেমস অফ ডিটারমিনেন্ট, এখানে যেটা প্রমাণ করো যে এটা একটা ডিটারমিনেন্ট দেয়া আছে, এই ডিটারমিনেন্ট এটার রেজাল্ট হবে abc ইনটু a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যখন তোমাদের পরীক্ষায় আসবে বা থাকবে তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে এই প্রমাণটা দেখে দেখে তোমাদের কাজ করতে হবে, প্রমাণে কি কি টার্ম আছে, হ্যাঁ অর্থাৎ এখানে কি ফ্যাক্টরস আছে। এখানে দেখো a মাইনাস b ফ্যাক্টরস, একটা b মাইনাস c, c মাইনাস a এবং এটার সাথে a b c আছে। তাহলে এই ফ্যাক্টর গুলাকে মাথায় রেখে তোমার প্রমাণটা ধরে আগাতে হবে যাতে তুমি এই রেজাল্ট গুলা এখান থেকে ডিরাইভ করতে পারো, হ্যাঁ বা নিয়ে আসতে পারো আর কি। তাহলে প্রথমে দেখো এই নির্ণায়কটাকে ভালো করে অবজার্ভ করো। তাহলে এখানে আমাদের যেহেতু প্রমাণে এবিসি আছে এবং আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে এখানে প্রথম কলামে এ এটা কমন আছে, অর্থাৎ এ স্কোয়ারের মধ্যে এ আছে, এ কিউবের মধ্যে এ আছে। তাহলে আমরা এখান থেকে ফার্স্ট কলাম থেকে আমরা এ কে কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে একইভাবে বি কে কমন নিতে পারি, থার্ড কলাম থেকে আমরা সি কে কমন নিতে পারি। তাহলে এ বি সি কমন নিলাম। আমরা এটা নির্ণায়কের একটা প্রপার্টিজে পড়েছি যে আমরা যদি গুণ করি কোন একটা সংখ্যা দ্বারা তাহলে এরকম সেটা আর এটার মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ এটা এটার রেজাল্ট সেম হবে। তাহলে কমন নেওয়ার পরে এখানে কি থাকছে যে 1 a স্কোয়ার, 1 b স্কোয়ার, 1 c স্কোয়ার, এই থাকছে। তাহলে আমরা এবিসি পেয়ে গেলাম, যেটুকু পেয়ে গেছি সেইটুকু এখন ইগনোর করো। এরপরে নেক্সট আমাদের আরো তিনটা উৎপাদক বা তিনটা ফ্যাক্টর আছে, এটা হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন দেখো আমরা এই জানি যে নির্ণায়কের যে কোনো সারি বা কলাম, সারি থেকে সারি বা কলাম থেকে কলামের সাথে কলাম যোগ বা বিয়োগ করা যায়, প্রয়োজনে কোনো সংখ্যা দিয়ে গুণ করেও যোগ বা বিয়োগ করা যায়। তাহলে আমরা একটা নিয়মে দেখেছিলাম যে কে দিয়ে গুণ করে, তাহলে আমাদের যদি গুণ করার দরকার না হয় তাহলে আমরা সেই কে এর মানকে আমরা মনে মনে 1 চিন্তা করতে পারি যে 1 দিয়ে গুণ করছি। তাহলে 1 দিয়ে গুণ করলে তো আর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এখন দেখো আমাদের a মাইনাস বি, আমরা এখানে দেখতেছি যে এই যে a থেকে আমরা যদি এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামের উপাদানগুলোকে যদি বিয়োগ করে দেই তাহলে এখানে 0 হয়, এখানে a মাইনাস বি হবে, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যখন ভেঙে দিব সেখান থেকে আমরা a মাইনাস বি পেয়ে যাব।
ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা অপারেশন এখানে দেখো C1 ড্যাশ, এখানে এই C1 ড্যাশ বলতে এই নতুন এই নির্ণায়ক থেকে ডিরাইভ করে আমরা এই নির্ণায়কে চলে আসছি। তাহলে এই নির্ণায়কের এই প্রথম কলামকে বোঝানোর জন্য আমরা C1 ড্যাশ চিহ্ন ব্যবহার করছি। তাহলে এই C1 ড্যাশটা কিভাবে পেয়েছি? এই যে পুরাতন যে নির্ণায়কের যে দুইটা কলাম যে C1 থেকে C2 টা বিয়োগ করেছি। একইভাবে আমরা C2 ড্যাশ হচ্ছে এই C2 থেকে C3 বিয়োগ করে পেয়েছি। পরবর্তীতে আমরা এই নির্ণায়কটাকে বিস্তার করে দিচ্ছি, হ্যাঁ, যে এই রেজাল্টটা আসছে এটা প্রয়োগ করে, এরপরে আমরা এটাকে বিস্তার করছি। তাহলে আমরা দেখছি যে নির্ণায়ককে যে কোনো সারির সাপেক্ষে অথবা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করা যায়। তাহলে সবসময় একটা জিনিস মনে রাখবা যে তোমাদের যেই বরাবর কোন একটা নির্ণায়কের যেই বরাবর বা যেই সারি বা যেই কলাম বরাবর জিরো নাম্বার অফ জিরোস বেশি থাকবে, অর্থাৎ শূন্যের সংখ্যা বেশি থাকবে, সেই বরাবর বিস্তার করলে তোমার অঙ্কটা সহজ হবে এবং বেনিফিটটা তুমি বেশি পাবা। তাহলে আমরা সেই কারণে এই নির্ণায়কটাকে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করেছি। তো দেখো প্রথম সারির সাপেক্ষে যখন এটাকে বিস্তার করেছি, তাহলে এখানে খেয়াল করো, এখানে এটাকে যদি আমরা ডিটেলস ভেঙে লিখতাম তাহলে কি রেজাল্ট আসতো আমাদের? এটা থেকে যদি আমরা ডিটেলস ভেঙে লিখতাম যে প্রথমে তো এবিসি এখানে আছে, হ্যাঁ, তাহলে ফার্স্ট কি আছে এটা ইনটু হচ্ছে জিরো। তাহলে এই জিরো দিয়ে যখন আমরা বিস্তার করব এই বরাবর এই যে সারিকে বাদ দিয়ে দিব, এই বরাবর কলামকে বাদ দিব, তাহলে আমাদের যাই থাকুক না কেন যে জিরো ইনটু এখানে সামথিং, তারপরে হচ্ছে আমরা জানি সূত্রের মাইনাস আবার জিরো ইনটু সামথিং প্লাস, এরপরে এই যে এখানে প্লাস ওয়ান ইনটু সামথিং। এখন দেখো এই যে জিরো ইনটু সামথিং, এখানে নির্ণায়কটা যাই আসুক না কেন তার সাথে শূন্য মাল্টিপ্লাই করলে শূন্য হবে, শূন্য মাল্টিপ্লাই করলে শূন্য হবে। তাহলে আমরা মনে মনে এই দুইটাকে, আর জিরো কারোর সাথে যোগ বা বিয়োগ করলে কোনো পরিবর্তন যেহেতু হয় না, এই কারণে আমরা এই দুইটা ফার্স্ট টার্মকে এখানে ইগনোর করে আমরা শুধু থার্ড টার্মটাই লিখেছি। ঠিক আছে, তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনটা পেয়েছি হচ্ছে বিস্তার করেছি, হ্যাঁ, আমরা বিস্তার করে পেয়েছি। ওকে, বিস্তার বয় রসিকার এই যে বিস্তার করে, অর্থাৎ এই লাইনের সাইড নোট। তারপরে আবার দেখো তোমরা এখন এটা একটা 2x2, হ্যাঁ, দুইটা সারি দুইটা কলাম আসছে। এই এখান থেকে আমরা এই ফার্স্ট কলাম থেকে আমরা a মাইনাস বি কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে b মাইনাস সি কমন নিতে পারি। কমন নিলে আমাদের এইটা থাকে। পরে একটা সেকেন্ড অর্ডার বা এই দ্বিতীয় ক্রমের একটা নির্ণায়কের বিস্তার, এটা তোমরা ক্লাস 9-10 শিখেছো, এটার সাথে এটা গুণ করতে হয়, সূত্রের বিয়োগ এটার সাথে এটা গুণ করতে হয়, গুণ করে আমরা সিম্পলিফাই করলে রেজাল্ট পেয়ে গেছি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এটাকে পুরোপুরি বুঝতে পেরেছ। যদি কিছু না বুঝতে পারো তোমরা কমেন্টস করে জানাবে আর কি। তো আমরা যাই আরেকটা প্রবলেম সলভ করি। তো এটাও একটা দেখো, প্রমাণ করো যে এই নির্ণায়ক ইকুয়াল টু a কিউব মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে a কিউব মাইনাস 1, এই যে a কিউব মাইনাস 1 এটা কিন্তু একটা সরাসরি টার্ম না, এটাকে এটা যখন তুমি দেখবা এখানে তোমাকে মাথায় নিতে হবে যে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা টার্ম আছে। যেমন a কিউব মাইনাস 1, এটাকে যদি তুমি ভেঙে দাও এটাকে লিখতে পারো a কিউব মাইনাস 1 কিউব। তার মানে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, a ইনটু 1 মানে a প্লাস b স্কয়ার হচ্ছে 1। তাহলে এই ফ্যাক্টরগুলা এবং এই ফ্যাক্টরগুলার স্কয়ার আছে, তার মানে বোঝা যাচ্ছে এগুলা ডাবল ডাবল আসবে। তার মানে তোমাকে এই যে a মাইনাস 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 এই ফ্যাক্টরগুলাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি সেটা নিয়ে আসতে চাই, দেখো এখানে যে কাজটা করেছি, তাহলে আমরা প্রথমে এই নির্ণায়কটার কি করেছি যে আমরা c1 প্লাস c2 প্লাস c3 এই রুলসটা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ, এই যে এটা। তাহলে c1 c2 c3 যদি অ্যাপ্লাই করি তাহলে এটাকে একটু সাজায় লিখছি যে এই টার্মের সাথে মিল রেখে যে a স্কয়ার প্লাস a প্লাস 1, এটাও a স্কয়ার প্লাস a প্লাস 1 a স্কয়ার সাজিয়ে লিখলাম। পরবর্তীতে কমন নেওয়ার পর এই রেজাল্ট থাকলো। সেখান থেকে আমরা দেখো এই যে নাম্বার অফ জিরোস বেশি করে তৈরি করতে হবে, অথবা আমাদের টার্গেট নিতে হবে যে a মাইনাস 1 আনতে হবে। তাহলে এটা থেকে যদি আমরা a মাইনাস 1 আনতে চাই তাহলে কিন্তু আমাদের আর কলাম বরাবর বিয়োগ করলেও পাই, আমরা সারি বরাবর বিয়োগ করলেও পাই। তাহলে এখানে তোমাদের সারি বরাবর বিয়োগ করে আমি দেখাইছি যে এই দুইটা রুলস যদি আমরা অ্যাপ্লাই করি
তাহলে এই নির্ণায়ক থেকে আমরা এই নির্ণায়কটা পাবো। পরবর্তীতে এই যে এই বরাবর জিরো বেশি আছে, এই বরাবর আমরা বিস্তার করলে জিরোর জন্য বিস্তার করলে প্রথমে জিরো ইন্টু সামথিং জিরো, জিরো ইন্টু সামথিং জিরো, সেই দুইটা আমরা ইগনোর করেছি। শুধু এই ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর সারি কলাম বাদ দিলে যেইটুকু থাকে আমরা ভিতরে সেইটুকু লিখেছি। তারপর দেখো যে আমরা এখান থেকে যেই টার্মগুলো আমাদের কমন আসে, যে এই বরাবর a মাইনাস ওয়ান যে এখানে যে a মাইনাস ওয়ান কমন আছে, a মাইনাস ওয়ান এই টার্মগুলো আমরা কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়ার পর আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে এই টার্মটা। তাহলে এটার পরে আমরা এটাকে এই ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি একটা টু অর্ডার নির্ণায়কের মতো। তারপরে এগুলো একটু অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করলেই দেখো এই যে এটাকে অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করলে আমাদের প্রমাণ হয়ে যায়। তাহলে এটা খুব সিম্পল, এই হিসাব তোমরা করতে পারবা। তোমরা এটা পুনরায় যখন ভিডিওটি দেখবা এটা মনোযোগ দিয়ে করলে আশা করি এই প্রবলেমটা তোমরা সহজেই সলভ করতে পারবা। আমরা এখন দেখি যে একটা যে ক্রেমার্স রুল দিয়ে কিভাবে লিনিয়ার ইকুয়েশনস, মানে এগুলো লিনিয়ার বলতে যে এক্স ওয়াই জেড যেই ভেরিয়েবলস গুলো আছে, ভেরিয়েবল গুলার পাওয়ারটা যদি সবসময় 1 হয়, হ্যাঁ 1 হয়, তাহলে সেই ইকুয়েশন গুলাকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। তাহলে এগুলো হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে যেহেতু তিনটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, তাহলে এই এখান থেকে যদি আমরা এক্স ওয়াই এটাকে যদি সমাধান করতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের তিনটা সমীকরণ লাগবে। তাহলে এরকম এগুলাকে সহ সমীকরণও আমরা বলি। এই ধরনের ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা ক্রেমার্স রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ক্রেমার্স রুলের বেসিকটা হচ্ছে কি, এখানে আমাদের চারটা নির্ণায়ক তৈরি করতে হয়। প্রথমে দেখো এটা হচ্ছে ডি নির্ণায়ক, হ্যাঁ এই যে এটা ডি নির্ণায়ক, এটা হচ্ছে ডিএক্স নির্ণায়ক, ডিওয়াই নির্ণায়ক, ডিজেড নির্ণায়ক। আমরা এই চারটা নির্ণায়ক আগে তৈরি করব, তারপরে আমরা সূত্রে বসাই দিব যে x ইকুয়াল টু আমরা জানি এই রেজাল্ট dx ভাগ d, y ইকুয়াল টু dy বাই d, z ইকুয়াল টু dz। এই সূত্রটা তোমরা মনে রাখবা। তাহলে এই সূত্রের মধ্যে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এখানে দেখো সবার নিচে d আছে, তাহলে ডটা খেয়াল করবা যে ডটা নট ইকুয়াল টু 0 হবে অবশ্যই। যদি d কখনো 0 চলে আসে তাহলে ওই সমীকরণের সমাধান করা যাবে না, হ্যাঁ সমাধানটা অসংজ্ঞায়িত, ঠিক আছে, বা অনির্ণেয় সমাধান, এক্স ওয়াই জেড ওখান থেকে নির্ণয় করা যাবে না, এটা খেয়াল রাখবা। আর ডিটা কিভাবে লিখেছি, ডিটা সবসময় লেখার ক্ষেত্রে একটু রুলস ফলো করবা। এখানে দেখো এই যে এক্স গুলা কিন্তু কলাম বরাবর সাজানো আছে, এরকম সাজায় নিবা। যদি অঙ্কে এলোমেলো থাকে তোমরা সাজায় নিবা, এক্স গুলা এরকম নিচে নিচে কলাম বরাবর লিখবা, ওয়াই গুলা দ্বিতীয় কলাম বরাবর, জেড গুলা তৃতীয় কলাম বরাবর। এবং এক্স ওয়াই জেড ব্যতীত যে টার্ম গুলা থাকে এইটাকে আমরা বলি ধ্রুবক টার্ম, এইটাকে আমরা ডান পাশে লিখবো সবসময়। তারপরে ডি দেখো, ডি হচ্ছে এখানে যে প্রথম কলামটা এক্স গুলার সহগ, দ্বিতীয় কলামটা ওয়াই গুলার সহগ, তৃতীয় কলামটা হচ্ছে জেড গুলার সহগ নিয়ে আমরা এই ডিটা লিখছি। তারপরে ডিএক্সটা যখন লিখবো খেয়াল রাখবা চিহ্ন সহ, মানে আমরা পুরা ডি নির্ণায়কে যে ডিএক্স মানে এক্স এর যে কলামটা আছে, এক্স এর কলাম হচ্ছে এইটা, এই কলামটাকে রিপ্লেস করে দেব, পুরোপুরি সরাইয়ে দিয়ে এখান থেকে এই যে ধ্রুবকের কলামটা ইনসার্ট করব। তাহলে এইভাবে আমরা ডিএক্স বানাবো। তাহলে ডিএক্স একইভাবে এই যে ডিওয়াই, মানে আমাদের বেজ নির্ণায়কটা হচ্ছে ডি থেকে চিন্তা করতে হবে। তাহলে ডি নির্ণায়কে আমরা যখন সেকেন্ড কলামটাকে সরাই দিব আর বাকি দুইটা ঠিক থাকবে, ডিজেড নির্ণায়কে জেড এর কলামটাকে সরাই দিব, বাকি দুইটা ঠিক থাকবে, আর সবসময় ইনসার্ট হবে এই ধ্রুবকটা। তাহলে এগুলাকে আমরা যখন বসায় দিব সূত্রে তখনই আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখানে একটা অঙ্ক আমি দেখিয়েছি, দেখো এখানে ডি হচ্ছে 2 1, এই যে এটা আছে এটা, তাহলে আমাদের এটা ক্রেমার্স রুলের সূত্র এটা, হ্যাঁ এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে প্রথমে দেখো আমরা এই যে ডি বের করলাম, এটা তোমরা জানো যে ডি কিভাবে বের করতে হয়, ডিএক্স বের করলাম, ডিজেড বের করলাম, হ্যাঁ এগুলো তো নির্ণায়কের বিস্তার, এটা তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছি। তোমরা এই নিয়মে বিস্তার করতে পারো অথবা স্যারাস রুল ব্যবহার করেও অ্যাপ্লাই করেও বিস্তার করতে পারো। তাহলে মানগুলা পারফেক্ট হতে হবে, মানগুলা ভুল হবে না। এখানে এই যে ডি ইকুয়াল টু 40 যেটা নট ইকুয়াল টু 0, সো এটার একটা সলিউশন এক্সিস্ট করে যেহেতু নট ইকুয়াল টু 0। তারপরে আমরা এই যে ডিএক্স বের করলাম, ডিওয়াই বের করলাম, ডিজেড বের করলাম। এগুলা তোমরা করতে পারবা আশা করি, যে তোমরা এগুলা বের করার জন্য যথেষ্ট স্মার্ট এবং এইটুকু তোমরা পারবে অবশ্যই আশা করি। এই
তারপরে আমরা ওই সূত্রে মানগুলা বসিয়ে দিয়েছি। এই যে এক্স ওয়াই জেড, ওই সূত্রে মানগুলা বসায় দিলে আমরা এখান থেকে এক্স ওয়াই জেড কে বের করতে পেরেছি। তাহলে এই হচ্ছে বিষয়। আর এই নোটগুলা তোমরা একটু পরে নিবা, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, আর ভিডিওটা তোমরা পুনরায় ভিজিট করে এই নোটগুলো একটু দেখে নিবা। তো এটা যদি আবার দেখতে চাও তাহলে www.skills.gov.bd তে ভিজিট করো, হ্যাঁ ভিজিট করো, এবং তোমাদেরকে ধন্যবাদ। তো আজকের ক্লাস এইটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।